কিছু বলবে না ভেবেও চলে যেতে নিয়ে পিছু ফিরে বলে, দাদু ভাই ওটা ঠোঁট কণিকার, তোমার পাঞ্চিং ব্যাগ না যে ওভাবে ক্ষতবিক্ষত করবে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, অনন্যাকে নিয়ে ছোটে নিজের ঘরে। এদিকে কণিকা তো লজ্জায় চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে। পূর্ব হাব ভাব কিছু বোঝা যাচ্ছে না, মুখটা প্যাঁচার মতো করে রেখেছে। কণিকা এক পলক দেখে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাবলার মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ছুটে গিয়ে দরজাটা আটকায় রাখ, পারিস না বেয়াদব মেয়ে? নিজেই তো লজ্জা নেই, সাথে আমারটাও খেয়ালি। কণিকা আবার সত্যি অবাক হয়। নিজে ঘরের ভিতর টেনে নিয়ে এলো, নিজে দরজা আটকালো, আর দোষ হচ্ছে কণিকার। তবে কণিকা আর কিছু বলল না, এবার প্রচণ্ড লজ্জা পেয়েছে। এরকমভাবে পূর্ব এতটা পরিবর্তন কণিকার সহ্য হচ্ছে না। কিছু তো একটা হয়েছে। কি এমন হয়েছে যে কারণে পূর্ব বারবার কোনো না কোনো কারণে কণিকার কাছে আসতে চাইছে, তাও স্বইচ্ছায়? কণিকা কোনো কথা না বলে ঘরের দরজা আটকে এসে দেখে পূর্ব নেই। বাথরুম থেকে জলের আওয়াজ আসছে, পূর্ব বোধহয় স্নান করছে। কণিকা আর কোনো দিকে না তাকিয়ে নিজের কাপড় পরিবর্তন করে। কাপড় পাল্টানো মাত্র বাথরুমের দরজা খোলার আওয়াজ হয়। কোনো রকমে কণিকা দম ছেড়ে শান্তি মতন নিজের কাজ কমপ্লিট করে পেছন ফিরে দেখে পূর্ব শুধুমাত্র টাওয়াল পরে হাতকে করে চুল ঝাড়তে ঝাড়তে আসছে বাথরুম থেকে। বাথরুম থেকে বেরিয়ে কণিকাকে অর্ডার সুরে বলে, ওয়ার্ড্রপ থেকে আমার জামা বের কর। কণিকা তো আজকে সত্যি অবাক হয়েছে। একের পর এক পূর্বের কথা, যে মানুষটা কণিকাকে ওর আশেপাশে ঘুরুক সেটা পছন্দ করতো না, হঠাৎ এতটা পরিবর্তন। তবুও কণিকা কোনো কথা না বলে জামা বের করে পূর্বের হাতে দেয়। পূর্ব বিনা বাক্যে জামাটা পরে নিয়ে টাওয়ালটা ব্যালকনিতে মেলে এসে বলে, জানি তোর মনে অনেক প্রশ্ন, অনেক কিছু হয়তো ভাবছিস, কিন্তু কি বলতো, দিন শেষে আমিও তো একটা পুরুষ, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছিল। কিন্তু তুই তো ভালো মানুষ, তুই তো ভালো মেয়ে, তুই তো আমাকে বাধা দিতে পারছিস, কিন্তু না, তুইও তো আমার মজা নিচ্ছিলিস। কণিকা আসলে অবাক হয়, নিজেই কাছে টানলো, নিজেই কণিকাকে উত্তপ্ত করলো, অথচ দোষটা কার হচ্ছে? কণিকার। কণিকা এবার রেগে তেড়ে এসে বললেন, দেখুন, আমার বয়ে গেছে আপনার কাছে আসতে, মানে তোমার কাছে আসতে। আমার একদম পছন্দ নয় তোমাকে। আর তাছাড়া আমার তো বয়ফ্রেন্ড আছে, জিশান। জিশানের কাছে আছে, আমি কেন আপনার কাছে আসতে চাইবো? পূর্ব প্রশ্ন প্রথম প্রশ্ন, জিশানকে আদৌ তোর বয়ফ্রেন্ড? না মানে কখনো তো ফোন করতে দেখি না, কখনো কথা বলতে দেখি না তোদের, কখনো দেখা করতে দেখি না, এমনকি অনেক কিছুই আছে যেগুলো আমি দেখি না। আমার মনে হয় কোথাও যেন আমাকে একটা ঠকানো হয়েছে। কণিকা এবার ঢোক গেল, মোটেও না, মোটেও না, ও আমার একমাত্র বয়ফ্রেন্ড। সত্যি যদি জিশান তোর বয়ফ্রেন্ড হয় তাহলে প্রমাণ দে। প্রমাণ? প্রমাণ দেবার কিছু নেই। তুমি আগে থেকে জানতে জিশান আমার বয়ফ্রেন্ড। তাছাড়া তুমি জিশানকে কথা দিয়েছো আমাদের বিয়ে দিবে, সেখানে? পূর্ব কণিকার মুখের কাছে এসে, সেখানে কি? সেখানে? হঠাৎ করে পূর্ব একদম কাছে এসে কণিকা থতমত খেয়েছে। কি বলবে কথা গুছিয়ে উঠতে না পেরে বলে, আমি বলেছিলাম আমি বিয়ে করব না। তুই এত তোতলাচ্ছিস কেন? সত্যি যদি তোদের মতো সম্পর্ক থাকে তাহলে এখানে তোতলানো কি আছে? আমি মোটেও আমি মোটেও তো পূর্ব চাচ্ছি না। আমি সত্যিটা ধরা পড়ে গেছে তো পূর্ব, মোটেও নয়। আমি জিশানকে প্রচণ্ড ভালোবাসি, আর তাছাড়া আমরা কালকে সিনেমা দেখতে যাব, আমাদের প্ল্যানিং হয়ে গেছে। পূর্ব হেসে বলে, ও রিয়েলি? সিনেমা? ঠিক আছে, আমিও যাব তোদের সাথে। কটার শো? কটার শো? আর আমি জানি না, ওটা জিশান ভালো জানে। দাঁড়া, আমি কল করছি, তোকে কষ্ট করে কল করতে হবে না, ফোনটা আমি করছি। কথাটা বলে পূর্ব ফোন করে জিশানকে। পূর্ব ফোনটা কানে নিয়ে মাত্র কণিকা ছুটে এসে পূর্বের কাছ থেকে ফোনটা নিতে যাবে, কিন্তু পারে না। পূর্ব লম্বা হয়, কণিকা নাগাল পায় না। তবুও কোনো ক্রমে ফোনটা পূর্বের কান থেকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে, আর চিৎকার করে পূর্বকে বলে, আমার লাইফে আমার ডিসিশন, সেখানে হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না। পূর্ব কুল মুড়ে বলে, আমার জীবনে ও আমি কোনো নারীর হস্তক্ষেপ চাই না। কেন কোণে বদল করছিলি? আজ তার প্রকৃত উত্তর আমি চাই। কথাটা পূর্ব এতটাই জোরে বলেছিল যে গোটা বাড়ির লোক জড়ো হয়ে পূর্বের গেটের সামনে। পূর্বের চিৎকারে গোটা বাড়িসুদ্ধ লোক দরজায় গোড়ায় এসে দৌড়ছে। উনিকে দেবী তো সমানে দরজা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে ভেতরে? কি করছে ওই বজ্জাত মেয়েটা? আবার কি
ঘটিয়েছে? দরজা খোল বাবা, আমি দেখছি আমি। রীতা দেবীও ঘর থেকে ছুটে এসেছেন। একটু আগেই তো সব ঠিকঠাক ছিল, আবার কি হলো? কণিকা হতভম্ব হয়ে গেছে। একটু আগে না শান্ত ছিল, এখন হঠাৎ এতটা রাগ হওয়ার কি হলো? কণিকা বুঝতে পারল না, কিন্তু কণিকাকে এটা বুঝতে পেরেছে পূর্বের হাতে নিশ্চয় এমন কিছু লেগেছে যে কারণে পূর্ব ওর মধ্যে এতটা পরিবর্তন। কিন্তু কণিকার মাথায় এটা আসছে না পূর্ব হঠাৎ এমন প্রশ্নই বা জিজ্ঞাসা করলো কেন? বিয়ের মণ্ডপ থেকে কেন কনে বদল হলো? এটা হঠাৎ কেন জিজ্ঞাসা করলো? বাবা দরজা খুলো। দরজা না খুলে বুঝবো কি করে ওই মেয়ে কি ঘটিয়েছে? অনিতা দেবী বললে। এদিকে পূর্ব দ্বিধুনও শুরু করছে একই কথা। দাদুভাই দরজাটা খোলো, ওই মেয়েকে আজকে বাড়ি থেকে বিদায় করব। কি ভেবেছে বাড়িটা সবার মাথায় ছড়ি ঘোরাবে? রীতা দেবী যেন মামের কথাবার্তা অতিষ্ঠ। কত বড় সাহস, বাড়ি তার নিজের নামে, অথচ তার নাতবউকে বলছে ঘর থেকে বার করে দিবে। এ কেমন বিচার? রীতা দেবীও দেখবে আজ যদি অনিতা বেশি বাড়াবাড়ি করে মা সহ মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিবে। কি হলো বলুন দিদুন? এইমাত্র তো বড়দাদা ভাইকে দেখলাম, বেশ ভালোই ছিল। এখন আবার হঠাৎ কি হলো অনন্যা? আমি তো সেটাই চিন্তা করছি, বেশ তো ভালোই ছিল, রোমান্স রোমান্স করছিল। এখন আবার কি হলো বলো তো? মেয়েটার আবার কিছু করলো? পূর্ব অতিষ্ঠ হয়ে যায়। বাড়ির শুদ্ধ লোক গেটের গোড়ায় এসে এমনভাবে প্রশ্ন করছে যে পূর্ব নিজের মাথা নিজের দেওয়ালে মারতে ইচ্ছে করছে। কি কুক্ষণে গলার আওয়াজটা জোরে করে ফেলেছিল। পূর্ব দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু হয়নি, তোমরা যাও তো এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? তুই ঘরে একা আছিস, ওই বজ্জাত মেয়েটা তোর সাথে আছে, ওখানেই তো ভয় যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়। আহ ছি বৌমা, মুখের ভাষা ঠিক করো। এখানে আমি এসে তাও কি দেখতে পাচ্ছ না? এগুলো কি মুখের ভাষা? রীতা দেবী অনিতার উদ্দেশ্যে বলে। অনিতা দেবী মুখটা কাচুমুচু করে বলে, এখন সব মাই ডিয়ার শাশুড়ি মা, এখন অত কিছু মেনে নিতে নেই। মা আপনি দেখছেন না ছেলেটা ওরকম চিৎকার করে ভেতর থেকে, আপনি দরজা বলুন না, দরজা খুলতে, যদি খোলে। পূর্ব আর থাকতে না পেরে কণিকার কাছে এগিয়ে গিয়ে বলে, প্রশ্নের উত্তরটা রেডি কর। কি উত্তর দিবি? কনে বদল কেন হয়েছিল, বা কেন কনে বদল করছিলি? কণিকা অবাক হয়ে তাকিয়ে থেকে, তুমি আমাকে সন্দেহ করছো? তুমি আমাকে সন্দেহ করছো কেন? সন্দেহ না, আমি পুরোপুরি তোকেই টার্গেট করছি। কেন হয়েছিল? কি জন্য করছিলি? কে করেছিল আমার থেকে ভালো? তুই ভালো জানিস। আমি কিন্তু এর প্রপার উত্তর চাই, তবে সবার সামনে নয়। উত্তরটা আমি একা চাই। কণিকা বলে, একা কেন? সবার সামনে উত্তরটা তোমার শোনা দরকার। সেই কারণে তো তুমি এরকমভাবে চিৎকার করে সিনকেট করলে, বাড়ির সবার সামনে আমাকে ভিলেন মারাতে উঠে পড়ে লেগেছো। অত শত বুঝি না, অত হিসেব আমি বুঝি না। যে হিসেবটা তুই ভালো বুঝিস, কার মাথা কতটুকু নষ্ট করতে হবে। পূর্বদা তুমি এই কিন্তু আমাকে অপমান করছো। বিয়ের দিন থেকে আমি নিজেই অপমানিত হয়ে এসেছি, তোকে আর কি অপমান করবো? কথাটা বলে পূর্ব কভার থেকে জামা কাপড় বের করে একটা ট্রলিতে ভরতে থাকে। কণিকা বলে, কোথায় যাচ্ছ? কোথাও যাওয়া কথা আছে? আমি তো কিছুই জানতাম না। আমার উপর রাগ করে চলে যাচ্ছে। পূর্ব হাসে আর বলে, রাগ করার হলেও একটা সম্পর্কের দরকার। তোর সাথে আমার সেরকম সম্পর্ক হয়নি, তাইলে রাগটা আবার করবো কার উপর? তুমি পাগল হয়ে গেছো পূর্বদা? এখন এরকম কেন বলছো? কি হয়েছে আমাকে বলো। একটু আগেই তো সব ঠিক ছিল। কণিকা হাতের পায়ে ধরার উপক্রম পূর্ব, কিন্তু পূর্ব কোনো কথাই শোনে না। নিজের জামা প্যান্ট গুছিয়ে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে দরজা খুলে ট্রলি নিয়ে গটগট করে বেরিয়ে যায়। পূর্বকে ওভাবে দরজা খুলে বেরিয়ে যেতে থেকে কণিকা পেছন থেকে ছুটে এসে সামনে বাধা দিয়ে বলে, কোথাও যাচ্ছ তুমি? যেও না প্লিজ। কণিকাকে মুখের কথা সম্পূর্ণ করতে না দিয়ে অনিতা দেবী বলে, কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস তুই? আগে তো বলিস নি। কাজ আছে মম, 1 সপ্তাহ সময় লাগবে, কাজ শেষ করে ফিরে আসবো। অনিতা দেবী বলে, ও বুঝেছি, কাজ নয়, এটা তুই এই মেয়েটার জন্য চলে যাচ্ছিস। তুই কেন চলে যাবি? আমি এই মেয়েকে ঘর থেকে বার করে দিচ্ছি। ঠিক কথা অনিতা, তোকে কতদিন ধরে বলছি এই মেয়ের সাথে আমার দাদুভাই মোটেও ঠিক থাকবে না। তুই তা সত্ত্বেও কিছু না করে এদেরকে এক ঘরে থাকতে দিছিস। অনিতা দেবীর মা বলেন। পূর্ব বলে, দিদুর মম তোমরা চুপ করো প্লিজ। আমি কারোর জন্য চলে যাচ্ছি না, আর আমি কারোর জন্য চলেই বা যাবো কেন? আমি একটু কাজে যাচ্ছি, আমার দরকারি কাজ আছে। সেটা যদি হয়। এতক্ষণে মুখ খুললেন রীতা দেবী। কি এমন কাজ আছে পূর্ব? তুমি জানো না দুদিনের মধ্যে অনন্যার আশীর্বাদের অনুষ্ঠান? সেখানে তুমি বদদাদা হয়ে চলে যাচ্ছ? তোমার কি কিছু কর্তব্য আছে? তুমি এভাবে সব কর্তব্য ছেড়ে চলে যেতে পারো না। আর তোমার যাওয়া নিশ্চয় হুট করে ঠিক হয়নি, আগে থেকে প্ল্যান করা ছিল। তাহলে আমাকে কেন জানোনি?
ঠাম্মা, আমার যাওয়াটা হুট করে ঠিক হয়েছে। অফিসটা যেহেতু বাবা আর কাকাই সামলায়, সেহেতু ওইদিকে আমি নজর কখনো দেই না। কিন্তু বাবা ফোন করে আমাকে শিলিগুড়ির প্রজেক্টটা হ্যান্ডেল করতে হবে। সেই কারণে হুট করে আমাকে বেরোতে হচ্ছে। কিন্তু দাদুভাই, তুমিও কালকে যেতে পারতে। আজকে এমনিতেই এত রাত, তুমি এখন বেরোচ্ছ? কেননা ঠাম্মি, আমার এই বাড়িতে থাকতে আর মোটেও ভালো লাগছে না। আমার দম বন্ধ হচ্ছে। জানি না কেন। কী এমন হয়েছে আমাকে বলো। তুমি তো আমাকে সবটাই বলো দাদুভাই, আমাকে বলো। অনিতা, দেখুন মা, কি এবার হবে? আমার ছেলের জীবনটা এইভাবে সর্বনাশ করে দিলেন। বুঝতে পারছেন না এখন? না কি না বুঝতে চাইছেন না? দেখুন, এই মেয়ের জন্য আমার ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছে। ওর আর দুদিন পর জন্মদিন। যেদিনকে অনন্যার আশীর্বাদের কথা, সেদিন কিন্তু আমার ছেলেটারও জন্মদিন মা। এরকমভাবে হুট করেও চলে যাচ্ছে, কিছুই তো সেলিব্রেট করতে পারবো না। আমার ছেলেটা কি জন্মদিন এখন সেলিব্রেট করতে পারবো না? রীতা, আমি কথা বলছি। বৌমা, তুমি চুপ করো কিছুক্ষণ। আমার কথার মাঝখানে ঢুকতে এসো না অনিতা দেবী। আপনাদের কথা মাঝখানে না ঢুকেই তো আজকে আমার এই অবস্থা। না আমার বাড়িতে সম্মান আছে, না আমার মা এসেছে তার সম্মানটা আছে। রীতা দেবী, সম্মানটা নিজে অর্জন করতে হয়। তোমাকে তো কেউ সম্মান করবে, তার জায়গাটা তোমাকেই তৈরি করতে হবে। সে বিষয়ে তোমার মায়ের ক্ষেত্রেও লাগবে। আমার বাড়িতে এসে আমার সাথে কথাবার্তা না বলে নিজে নিজের মতো অর্ডার হুকুম যা পারছো করেই যাচ্ছ। তাও আমি কিছু বলিনি। কিন্তু কণিকার সাথে যে অত্যাচারটা তোমরা মা মিলে শুরু করছো, কণিকা যদি মুখ না খুলতো তাহলে তোমরা ওর মাথায় উঠে নৃত্য করতে। অনিতা দেবী একটু চেঁচিয়ে বলেন, মা, পূর্ব, চুপ করো তোমরা। আমার ভালো লাগছে না, আমার মেন্টাল প্রেশার যাচ্ছে। আমার সত্যি ভালো লাগছে না মা, প্লিজ চুপ করো। আমি চলে আসবো। হয়তো জন্মদিনটা এখানে থাকতে পারবো না। তাছাড়া কি না হবে, প্রতিদিন এই জন্মদিন সেলিব্রেট করতে হবে নাকি? কণিকা এতক্ষণ ধরে তাদের মা ছেলে ঠাম্মির কথাবার্তাগুলো শুনছিল আর না থাকতে পেরে আবার পূর্বকে বলল, পূর্বদা, এত রাগ ভালো নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা যা জানতে চাও আমি তাই তাই তোমাকে জানাবো। কিন্তু পূর্ব চোখটা যেন লাল টকটকে হয়েছে, কারো কথা শুনতে নারাজ। মাথায় কি এমন ভূত চেপেছে ওই একটা ফোন আসার পর থেকে, সেটা পূর্ব নিজেও জানে না। পূর্ব নিজেকে ঠিক রাখতে পারছে না। পূর্বর মনে হচ্ছে কণিকা যদি আর কিছুক্ষণ পূর্বের সামনে থেকে, কণিকাকে কে পূর্ব হয়তো শেষ করে দিতেও দুবারে ভাববে না। পূর্ব, তোর জানানোর অপেক্ষা আমি করব? তুই নিজেকে একবার প্রশ্ন কর নির্জারা, যে সত্যটা লুকাতে চাইছিস সে সত্যটা আমার উপর কেমন এফেক্ট পড়বে সবটা জেনে তবে আমাকে বল। আমি অপেক্ষা করব, একটা দীর্ঘ অপেক্ষা। পূর্বর কথা বলার ধরনে বোঝা যাচ্ছে পূর্ব যদি এখন চলে যায় খুব সহজে এখানে আসবে না বলে মনে হয়। কণিকা এবার সত্যি কেঁদে দেয়। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। নিজেকে নিজেই এই পরিস্থিতিটা কিছুতেই মেনে নিতে পারছে না। কণিকা পূর্বর হাত দুটো ধরে বলে, পূর্বদা, আমি মানছি যা হয়েছে হয়তো ভুল হয়েছে, কিন্তু আর কিন্তু নয়। কথাটা বলে কণিকার হাত থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে ঠাম্মির দিকে তাকে বলে, ঠাম্মি, আমার আসলে বাড়িতে থাকলে দম বন্ধ লাগছে। তোমার কাছে একটা আর্জি, যদি সম্ভব হয় কণিকাকে খুব শীঘ্রই এই বাড়ি থেকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করো। আসলে আমার দম বন্ধ হচ্ছে। কথাটা বলে টয়লেটে হাত নিয়ে বেরিয়ে পড়ে সদর দরজা দিয়ে। পূর্ব চলে যাচ্ছে অনিতা দেবী আহাজারি। পূর্ব দ্বিধুন ও কণিকাকে উল্টোপাল্টা কথা বলাতে থামছে না, কিন্তু রীতা দেবী পুরো স্তব্ধ। সে আজ নাতির চোখে কিছু একটা দেখেছে, যেটা বারবার মানতে বলেছে। যে কি এমন হয়েছে যে কারণে এতটা ঘৃণা ছিল কণিকার প্রতি? কণিকা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অনন্যা এসে সামলায়, কিন্তু কণিকার কিছু পাওয়ার নয়। পূর্ব যখন মেন গেটের দরজা দিয়ে বেরিয়ে যায়, তখন অনিতা দেবী ছুটে এসে কণিকার চুলের মুঠে ধরে সজোরে গালে একটা চড় মেরে বলে, সব তোর জন্য হয়েছে, সবটা তোর জন্য। তোকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করবো। আমার ছেলের দম বন্ধ লাগছে। তুই আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করলি, আর যদি আমার ছেলের কিছু হয়ে যায় এর পুরো দায়িত্ব ওর হবে। তোকে আমি ছাড়বো না। ছাড়ো মামি। ও লাগছে বৌমনি। চুলটা ছাড়ো বৌমনি, লাগছে মামি। এরকম পাগলামি করো না তুমি। হ্যাঁ, আমি পাগল। আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করলো ওই মেয়েটা, আর আমি বসে বসে ওকে খাবো? তুই কি মনে করিস অনন্যা? আর যেদিন মা হবি সেদিন বুঝবি সন্তানের এই কষ্টটা কত বড় কষ্ট। ছেলে আমার ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মা হয়ে কিছু না মুখে না বললেও বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। এমন কিছু হয়েছে জেনেছে। এই মেয়ের ব্যাপারে হয়তো মেনে নিতে পারছে না, কিন্তু কি এমন কথা যেটা মুখে বলছে না? রীতা দেবী অনিতা দেবীর কথাটা শুনে সহমত পোষণ করে। সেও এরকম কিছু একটা ধারণা করছে, কিন্তু এর পুরো কাহিনী তো কণিকাকে নিয়ে। রীতা দেবী কণিকার দিকে তাকিয়ে বলে, তোকে আমি বিশ্বাস করতাম কণিকা। সবসময় তোর পাশে থেকেছি। এই বাড়ির প্রতিটা সদস্য তোর বিপরীতে কথা বললে আমি সব সময় তোর পাশে থেকেছি। তোকে আমি
এটাও বলছি দাদুভাই কিন্তু মিথ্যাচার পছন্দ করে না, মিথ্যে কথা পছন্দ করে না। তুই আমার কথা শুনলে শেষ পর্যন্ত আমার নাতিকে কি এমন মিথ্যে বলি যার কারণে আমার ছেলেটা বাড়ি থেকে চলে গেল? তোদের মধ্যে কি এমন হয়েছে জানি না, তবে যা হয়েছে সবটা ঠিক করার ব্যবস্থা কর। তোর কি করতে হবে আমি তোর এই যুদ্ধে তোর পাশেতে নেই, আমাকে ক্ষমা করিস। আমার দাদু ভাইয়ের এভাবে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই বাড়ি থেকে বেরিয়েছে, তোর কি মনে হয় খুব সহজে ফিরবে? ও ফিরবে না। কণিকা এখনো বউয়ার মতো চেয়ে আছে সদর দরজার পানে, চোখের সামনে কিছু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল বুঝে উঠতে পারছে না। আজ রীতা দেবীও কণিকার সঙ্গ ছাড়ল। কণিকার মাথার উপর থেকে হাতটা তুলে নিলেন। সত্যি কণিকার এখন মনে হচ্ছে ওর পোড়া কপাল, কপাল ও কখনো ছাড়বে না। কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো সময় এসেছিল বলে সবটা সময় যে ভালো হবে সেটা ভাবনাটাই ভুল। এক এক করে লিভিং রুম সবাই ত্যাগ করে শুধু নীরবে বসে রয়েছেন কণিকা আর ওপাশে অনন্যা। বৌমণি নিজেকে ঠিক করো, বুঝতে পারছো দাদা ভাইয়ের এভাবে চলে যাওয়া দিদুন মেনে নিতে পারেনি, ভীষণ কষ্ট হচ্ছে। তুমি দিদুনকে খারাপ ভেবো না প্লিজ। আমি খারাপ ভাবিনি, আমি তো নিজেকে ভাগ্য নিয়ে চিন্তা করছি। নিজের ভাগ্যটা আমার এতটাই খারাপ, দুটো ভালো মুহূর্ত আসে তো হাজারখানি খারাপ মুহূর্ত সময় পার করতে হয়। এমন কেন হয় অনন্যা, বলতে পারো? আমার জীবনটা সত্যি বড় দুর্বিষহ হয়ে গেছে, গলার কাটার মতো আটকে গেছে। কেন মনে হচ্ছে জীবনটা শেষ করে দেয়? কোথায় গেলে শান্তি পাবো বলতে পারো? যেদিন থেকে বাড়িতে বউ হয়ে এসেছে সেদিন থেকে একটার পর একটা ঘটনা আমার সাথে হয়ে চলছে। বিয়ের আগের কথা না হয় বাদই দিলাম। বৌমনি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাদা ভাইয়ের এতটা রেগে যাওয়ার কারণ কি তুমি জানো গো? আমি কিছু জানি না। তোমরা চলে যাওয়ার পর হঠাৎ ওয়াশরুম থেকে এসে কাপড় চেঞ্জ করে আসার মাত্র একটা ফোন বাজে। আমার সাথে কথা বলাকালীনও ও ফোনে কথা বলার পর কিছু ছবি আসে, যেগুলো দেখার পর তারপর থেকে উল্টোপাল্টা কথাবার্তা বলে বাড়ি থেকে চলে যায়। আমার মাথাতে কিছুই আসছে না, কে ফোন করলো আর কেই বা কী পাঠালো? আচ্ছা বৌমনি, তোমায় কোনো ছবি বা কিছু পাঠায়নি তো? আমার ছবি তো বলে তো কিছু মনে হলো না, কোনো ডকুমেন্টস টাইপের কিছু। কি পাঠাতে পারে বলো তো? আমি বুঝতে পারছি না, এই সময় আমার মাথা কাজ করছে না। কথাটা বলতে বলতে কণিকা সেন্সলেস হয়ে যায়। সেই রাতে আর কণিকাকে কেউ বিরক্ত করে না। কোনো রকমে অনন্যা কণিকাকে ধরে নিয়ে গিয়ে শুয়ে দেয়। যদিও ডাক্তার খবর দেওয়া হয়েছিল, ডাক্তারবাবু এসে কণিকা ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে কণিকা ঘুমায়। যথারীতি অনেকটা বেলা করে ঘুমায় আর ঘুম থেকে উঠে প্রথমে লক্ষ্য করে নিজের ফোন সমন্বয়স্বরে বেজে চলছে। ফোনটা হাতে নিতে যাবে, ফোনটা কেটে যায়। ফোনটা কেটে যেতে দেখে প্রায় 100টা মিস কল, তাও আরমিন। 100টা মিস কল দেখে কণিকা আরমিনকে ফোন করে, হ্যালো কোথায় ছিলি? তোকে আমি সকাল থেকে কতবার ফোন করছি। কণিকা কী হয়েছে? আমার সবেমাত্র ঘুমটা ভেঙেছে। ঘুম এখন ভাঙলো? কটা বাজে দেখেছিস? প্রায় 1টা বাজে। দুপুর থেকে 1টা পর্যন্ত তুই ঘুমিয়েছিস। কী হয়েছে তোর? তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি। কাল রাতে একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম, তারপর ডাক্তার ঢাকায় আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তার মধ্যে ঘুমটা এখনই ভাঙলো। তো তুই এতবার ফোন করছিস কেন? তুই জানিস জিজু মানে পূর্ব স্যার কলেজ থেকে রিজাইন দিয়েছে? কী বলছিস? কলেজটাও ছেড়ে দিল? কলেজটা ছেড়ে দিল মানে? আরমিন বাড়ি থেকে কালকে চলে গেছে, বুঝতে পারছি না কেন গেছে, কারণ তো আছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি যাই। আরমিন আমাদের বাড়িতে আসতে হবে না, তোদের বাড়ির সামনে যে পার্কটা আছে ওটায় আয়, আমি দেখা করি। কণিকা কোনো রকম উঠে নিজের চুলগুলো আশ্রে বাড়ির পোশাক পরে বেরিয়ে যায় বাড়ি থেকে। বেশ কিছুটা হেঁটে এসে উপস্থিত হয় কণিকা। আসার 10 মিনিট পর আরমিন আসে। কণিকা আরমিনকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আরমিনের গলা জোরে উচ্চস্বরে কেঁদে ওঠে, কাঁদিস না, কাঁদিস না বান্ধবী আমার, তুই কাঁদলে যে আমার মনটা বড়ই কষ্ট হয়। কি হয়েছে বল আমাকে, সব খুলে বল। আমরা দুই বান্ধবী মিলে চেষ্টা করবো রহস্য সমাধান করতে। সমস্ত ঘটনা খুলে বলে পার্টি থেকে আসার পর থেকে সমস্ত ঘটনা A to Z বর্ণনা দেয়। পুরো শুনে আর্মির রহস্য সমাধানের চেষ্টায় নেমে পড়ে আর ওর মাথাতে প্রথমে নাম আসে জিশানে। জিশান বলে চিৎকার করে আর্মিন, জিশান তুই জিশানকে কল কর। আর্মিন বুদ্ধি তোর মাথায়? এটা কেন হলো না যে পূর্ব স্যার কেন বলল যে তুই আর জিশান সিনেমা দেখতে যেতে পারবি না, কারণ জিশান এখানে নেই? এটা কি করে জানবে? নিশ্চয়ই জিশানের সাথে কথা হয়েছে। কণিকা বুঝে এখন মগজটা খুলে, সে আসলেই তা ভেবে দেখেনি জিশানের সাথে নিশ্চয়ই কথা আছে। তা না হলে
কি করে জানবে? কণিকা তাড়াহুড়ো করে নিজের ফোনটা থেকে জিশানকে ফোন করে, কিন্তু জিশানের ফোন বিজি। কণিকা বারবার ট্রাই করে, কিন্তু একই কথা, জিশানের ফোন বিজি। কী হলো, ফোন ধরছে না? আরমিন জিজ্ঞাসা করলো। কণিকা ঘাড় নেড়ে, না ফোন ধরছে না। এই ফোন ধরবে কি করে? তোর নাম্বার তো ব্লক লিস্ট। এক কাজ কর, তুই আমার ফোন থেকে ফোন কর। যথারীতি কণিকা জিশানের নাম্বারে আরমিনের ফোনে ডায়াল করলো। কল করে দুটো রিং হওয়ার পর ফোনটা ধরলো। ওপাশ থেকে জিশান হ্যালো বলে। হ্যালো জিশান, আমি কণিকা। প্লিজ ফোনটা কাশিস না। জিশান চুপ করে থাকে, কোনো সাড়া শব্দ দেয় না। জিশান, প্লিজ তুই কিছু বল, কি হয়েছে? তুই কি পূর্বকে সবটা জানিস? জিশান অনেকক্ষণ পর বড় বড় শ্বাস নিয়ে বলে, তোর এত বড় সত্যিটা তুই আমার থেকে লুকিয়ে গেছিস কণিকা? আমি যে তোর সাথে প্রেমের নাটক করতে করতে তোকেই ভালোবেসে ফেলেছি, এখন আমার কি হবে বলতে পারিস? আমি তো ভেবেছিলাম তুই কদিন পর পূর্বদাকে ডিভোর্স দিয়ে দিবি, কিন্তু সে যে তোর মনের মানুষ, কিন্তু তার কাছে চিরকাল থাকবি তুই, সেটা তো আমায় বলিসনি। তাহলে আমার কি হবে? আমার কি হবে বলতো? জিশানের কথা শুনে কণিকা শুনে পুরো স্তব্ধ হয়েছে। কণিকা এটা আশা করেনি। জিশানের মুখ থেকে প্রেমের প্রস্তাব কণিকা কখনোই আশা করেনি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার থেকে বয়সে বড় হলো, আমরা দুজনে খুব ভালো বন্ধু, তুই আমাদের সম্পর্কটা নষ্ট করছিস। আর তাছাড়া কণিকা বলতে পারল না। আর তাছাড়া কি, সারা জীবন বন্ধু হয়ে থাকবো? আমি তোকে ভালোবাসতে শিখিয়েছি, এটা তো আমি সেই কবেই বুঝতে পেরেছি, যখন 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 তুই চুপ করে গেলি। কেন? যখন কি? তুই আমাকে কি লুকোচ্ছিস? তুই পূর্বকে কি এমন বলছিস? বল প্লিজ, বল না। আমি পূর্বকে কিছুই বলিনি, হয়তো কনক বলেছে কিছু। কেননা দুদিন আগে কনকের সাথে পূর্ব দেখা হয়েছে। দিদিয়া? দিদিয়া বলেছে? তুই কি করে জানলি? তোর দিদি আমাকে ফোন করে বলেছিল, এবার থেকে তোমার রাস্তা পরিষ্কার, কণিকার আর সংসারটা করা হবে না, কেননা সেই সংসার আমি করতে দেব না, বলেই ফোনটা কেটে দেয়। আমার দিদি আমার সমস্যা ভাঙতে চাচ্ছে, কিন্তু কেন? ও তো বিয়ে করে ভালোই আছে। তুই সেটা জিজ্ঞাসা কর, আর পারলে আমায় আর ফোন করিস না কণিকা, প্লিজ আর ফোন করিস না। জিশানা কল কেটে দেয়। আজ কণিকার সাথে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তবু কণিকা মাথা ঠান্ডা করে নিজের দিদিকে ফোন করে। কয়েকবার রিং হতে ফোনটা তোলে, কানে নেই নিয়ে বলে, কেমন আছিস বোন? আমরা নিশ্চয় খুব খারাপ। আমি জানতাম তুই ভালো থাকবি না। কি করে থাকবি? তোর প্রিয় পুরুষকে তো তোর থেকে আমি দূর করে দিয়েছি। তোর তো ভালো থাকার কথা নয়। দিদিয়া, কি এমন বলছিস পূর্বকে? যেটা সত্যি সেটাই বলছি। এটাই বলছি, এতদিন যাকে ভেবে প্রেম করতো, আদৌ সে ওই মানুষটা নয়। ফ্ল্যাশব্যাক। কোনো কয়েকবার রিং এই কনক, কনক ওঠ না মা, এত সকাল হয়ে গেছে, কত বেলা অবধি ঘুমাবি? মা, 5 মিনিট পর, 5 মিনিট পর উঠে যাচ্ছি। আর 5 মিনিট? ওর অনেক বেলা হয়ে গেছে, এত বেলা অবধি ঘুমাস না, বড় মাসিরা আসছে। ওঠ না মা। কোনো রকমে চোখ মুখ কুচকে বিছানা ত্যাগ করে অলকা দেবী জোরে জোরে হাঁক পাড়ে, এই কণিকা, তাড়াতাড়ি আয়, বিছানাটা গোছা, দিদি ঘুম থেকে উঠে গেছে। কণিকার বুঝি এই কথাটার অপেক্ষা ছিল। ছুটে এসে বিছানা গোছাতে শুরু করে, বিছানাটা করে ঘর দুয়ার ঝাড় দিয়ে সকালে টিফিন বানিয়ে বেচারি সবে বসেছে সোফাতে। বসতে না বসতে অলকা দেবী হাঁক পাড়ে, কণিকা যা তো, বড় মাসিরা আসছে, একটু গরম গরম কচুরি নিয়ে আয় তো। সকালে তুই যে টিফিন বানিয়েছিস তার শেষ হয়েছে, ওদেরকে তো কিছু খেতে দিতে হবে। মেয়েটা সবেমাত্র সোফাতে বসে সকাল থেকে কাজ করে করে আলামোড়া হয়ে গেছে। মা, দিদিকে বলো না, আমার না ভালো লাগছে না। উম, গা হাত প্রচণ্ড ব্যথা করছে, মনে জ্বর আসছে। কাজের কথা বললেই তো জ্বর আসে, আমাকে শেখাচ্ছিস? তোর এই সময়টা আমি পার করে এসেছি। মেয়ে, আমার সাথে একদম চালাকি করতে আসবি না। আর কণিকা, সব কথায় কথায় কনককে টানিস কেন? মেয়েটা দেখছিস না, কাল সারা রাত ঘুমাতে পারেনি, একটু বেলা করে ঘুম থেকে উঠলো না। কি উঠলো না তোর, ওটাই চোখে গেল? মা, ও কাল রাতে তো কোনো কাজ করে না, সারা রাত ফোন দেখেছে। ফোন দেখলে তো সমস্যা হওয়ার কথা। চুপ কর, কথায় কথায় মুখে তর্ক করিস না। তোর বাবা কিন্তু আজ বাড়িতে আছে, ভুলে যাস না। তোর গলা তার কানে গেলে দুঃখ আছে তোর কপালে। বাজারে তাড়াতাড়ি কচুরিটা নিয়ে আয়। কণিকার কথা বাড়িতে কেউ সেরকম পছন্দ করে না। পছন্দের একটা মানুষ আছে বটে, ঠাম্মি, যে কণিকা অন্তঃপ্রাণ বেশ ভালোবাসে। কণিকা এই শরীর নিয়ে উঠে পড়ে মায়ের থেকে টাকা নিয়ে মাসিমণিদের জন্য কচুরি কিনতে চলে যায়। কণিকা আশপাশে কোনো দোকান না থেকে দোকানে না থাকায় ওকে বাজারে এসে কচুরি কিনতে যায়। বড় মাঠে এসে একটা অটো থেকে নামে,
তার ৪ পা হেঁটে গিয়ে কচুরির দোকানটা, নামকরা কচুরির দোকান। কচুরি যে নাকি একবার মুখে লেগে থাকে। কণিকা কপালে এক এক দুবার জুটেছে। কণিকা বাইরের খুব একটা খায় না, খুব একটা পছন্দ নয় বলা চলে। কচুরির দোকানে যাওয়ার সময় একটা ফুচকার দোকান পার করে যেতে হয়, সেখানে রং বেরঙের গোলাপ পাওয়া যায়। সেটা শুধু গোলাপ ফুলের দোকান। আর কণিকা তো হলুদ গোলাপ মানে ভীষণ পছন্দ বলে হলুদ রঙটা সে বরাবরই পছন্দ। ফুলের দোকানের সামনে এসে চোখ আটকে যায়। ২-৪ পা এগিয়ে জিজ্ঞাসা করব না করে কাকু কে জিজ্ঞাসা করে, কাকু এই হলুদ গোলাপটা কত? কণিকার কথাটা বলার সাথে সাথে পাশ থেকে আরও একটা গম্ভীর পুরুষ বলে ওঠে, ওই হলুদ গোলাপটা আমার চাই। কণিকা পাশে তাকিয়ে দেখে লম্বা চওড়া সুপুরুষ দাঁড়িয়েছে, চোখে সানগ্লাস দিয়ে ফুল দেখছে। আর শুধু ফুল নেই, ওই দোকানে একটাই হলুদ গোলাপ ছিল, যে হলুদ গোলাপটা কিনতে চেয়েছে। কণিকাও ছাড়বে না, ওর পছন্দ হয়েছে। কাকু আমি আপনাকে বলছি, ফুলটা দিতে আগে আপনি আমাকে দেবেন। কণিকা, দেখুন ফুলটা আমার চাই, আমার ছোট বোনের আবদার, হলুদ গোলাপ লাগবে, আর আজ ওর জন্মদিন, আমার লাগবে, আপনি আমাকে দিন। কণিকা আর কিছু বলতে পারে না, ছোট বোনের জন্মদিন মানে ফুল নিচ্ছে, মনটা বেশ আনন্দ হয়। তাই কাকু আমাকে দিতে হবে না, ওনার দরকার ওনাকে দিন। পাশে দাঁড়িয়ে গম্ভীর পুরুষ ইগোতে ক্ষোভ লাগে, তার জন্য মনে হলো কেউ দান করছে। আমি দান করার জিনিস নেই না, দরকার পড়লে অনলাইনে অর্ডার দিব, তাও আপনার দানের যে গোলাপ নিব না মিস। কণিকা চলে যাচ্ছিল, কিন্তু গম্ভীর পুরুষটা এমন কথা শুনে কণিকা পিছু ঘুরে বলে, এর জন্য মানুষের ভালো করতে নেই, উপকার তো কোনো মতেই নয়। এমন অদ্ভুত কেন আপনি? আপনার কিছুক্ষণ আগে হলুদ গোলাপ দরকার ছিল, সেই আমি নিতে না করলাম, আপনি না করছেন কেননা আমার পছন্দ নয়। কেউ আমাকে দান করুক, আর আমার মনে হলো আপনি আমাকে দান করছেন, সেই কারণে আমার এখন লাগবে না। কিছুক্ষণ আগে অবধি দরকার ছিল, কিন্তু এখন নয়। আশ্চর্য মানুষ তো আপনি। আপনি কি এখানে কি করছেন? মিউজিয়ামে যান, আপনাকে দেখার জন্য দূর দূর থেকে লোক আসবে, যত সব মেন্টাল লোক। আচ্ছা আচ্ছা, ফুলওয়ালা কাকা আপনি ফুলটা আমাকে দেন। কণিকা ফুলে গম্ভীর হুশ, কেন ফুল এখন আপনি কেন নেবেন? একটু আগে না বললেন আপনার লাগবে না, তাহলে আপনি কেন নেবেন? আমি সেই কৈফিয়ত আপনাকে দেব? ফুল কাকা আশ্চর্য হয়ে যায়, এরা কারা? কেউ কারো থেকে কম নেই। এত তর্ক এত বছর বোধহয় ফুল বিক্রি করে আসছে ইনি, আজ বুঝি প্রথম তার দোকানে ফুল নিয়ে অশান্তি। বিরক্ত হয়ে বলে, আপনারা দুজনে যান, আমি কাউকে ফুল বিক্রি করবো না। কণিকার কথাটা বড্ড আত্মসম্মানকে, কোমরে হাত দিয়ে, ফুল দিবেন না মানে আপনি এটা বলতে পারলেন? বলবো না তো কি করব? আপনারা অশান্তি করছেন আমার ফুলের দোকানে, মানুষে ভাবছে আমি বুঝি পচা ফুল বিক্রি করছি আপনাগো, আমার ফুলের দোকানে উঠাই দিবে। কাকুর কথায় যুক্তি আছে। কণিকা বেশি তর্ক না করে হলুদ গোলাপটা হাতে নিয়ে টাকাটা মিটিয়ে দিয়ে হাঁটা দেয় কচুরির দোকান থেকে। আরেকদিকে ওই গম্ভীর ব্যক্তি অনেকক্ষণ যাবৎ কণিকার যাওয়ার পানে তাকিয়েছে। গম্ভীর মানুষ ওভাবে তাকিয়ে থাকতে দেখে ফুলওয়ালা কাকু বলে, কি স্যার বেকার ঝগড়াটা করলেন, ফুলটা তো আপনিও নিলেন না। গম্ভীর পুরুষ হেসে বলে, আসলে আমি হলুদ গোলাপ নিতে আসিনি, আমি এসেছি ওই গোলাপি গোলাপটা নিতে। আমার বোনকে আজকে সত্যি জন্মদিন, ও গোলাপি গোলাপ খুব পছন্দ করে, হলুদ গোলাপটা দেখে খুব ভালো লেগেছিল, ওটা আমার জন্য নিতাম। তবে যখন ওই মেয়েটা দিতে চাইলো একটু ইগোতে লেগেছিল, আর কিছু না। ফুলের কাকু, হ্যাঁ মেয়েটি বড্ড ভালো, প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে যাওয়া আসা করে, ওর হলুদ গোলাপ আর কাঠগোলাপ এত পছন্দ বলার নয়, যেখানেই দেখবে সেখান থেকে ওর লাগবে। প্রায় দিন আমার দোকান থেকে হলুদ গোলাপ ফুল কেনে। গম্ভীর পুরুষ মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ আশীর্বাদ করুন কাকু, নেক্সট টাইম যেন হলুদ গোলাপ আমি দেই না, মানে আমি কিনি। বেচারা ফুলওয়ালা কাকুর পুরো অবাক, মাথায় কিছু ঢুকলো না। উনি কোনোরকম হেসে বললেন, সেই থেকে বুঝি ভালো লাগা শুরু, পূর্বের মনে গিটার বুঝি সেদিন থেকে বেজে চলছে। এমন করে দিনটা যেতে থাকে, কিন্তু পূর্বের মাথা থেকে ওই মেয়েটির মুখশ্রী যায় না। নারী বিদেশি ছেলে যখন কোনো মেয়ের কথা চিন্তা ভাবনা করে, তখন তার নিশ্চয় সেই মেয়েটা তার মনে কতটা জায়গা করে নিয়েছে। মনের অজান্তে কণিকাকে মনে মনে অনেকটা স্থান দিয়েছে। আরও অবাক করা যখন ওই কলেজে তার পছন্দের মেয়েটিকে দেখে। পূর্ব তো বরাবরই বেঙ্গলি মিডিয়াম ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর ছিল। সে সবসময় কলেজে ভর্তি হয় কণিকা এবং কনক। প্রথম যখন ফার্স্ট ইয়ারে ক্লাস নিতে যায়, তখন কনকের সাথে তার দেখা হয়। কনককে চিনতে না পারলে পূর্বের বেশ ভালো লাগে। আস্তে আস্তে কণিকাকে ফলো করতে শুরু করে। কণিকা দুরন্ত পাড়া কথাবার্তার স্টাইল, হাতে ওড়না ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটা
যেন পূর্বের বেশি ভালো লাগে। কিন্তু গুলিয়ে কণিকাকে ফলো করে কনককে। সবটা মিলিয়ে যে সবসময় মাথায় ঘোরে কণিকা। 1 2 দিন 3 দিন মাথা থেকে বের করতে পারে না। অপরদিকে কণিকা, তারও যেন পূর্বের প্রতি একটা আলাদা মোহ কাজ করে অত্যাধিক। নিজের পছন্দ সব ডায়েরিতে লেখা, খুব পছন্দের কাজ। সারাটা দিন যা যা করতো সবটা ডায়েরিতে লেখা ওর নিত্যদিনের অভ্যাস। এইসব ডায়েরিতে লেখা কনকের সহ্য হতো না। একদিন কি মনে করে কণিকার ডায়েরি পড়ে আর জানতে পারে কণিকার মনে ভালোবাসার আবির্ভাব। কোনো কথা না বলে ডায়েরির জায়গায় মন মতো রেখে দেয়। অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ভালোবেসে ফেলে কণিকা। ভালোবাসা বলে ভুল হবে, অ্যাট্রাকশন কাজ করতো সব। চাইলে সরিয়ে আনতে পারতো না কণিকা, জেনে শুনে পূর্বের কলেজে ভর্তি হয়। সেটা যদি পূর্ব জানে না, তবে একটা কনফিউজ থেকেই যায় পূর্বর। জানতো না কণিকাটা যমজ বোন। সেভাবে কখনো তো কণিকার সাথে সামনাসামনি কথা হয়নি। এই কারণে তার চেনাটা খুব বেশ একটা গড়ে ওঠেনি। এতদিন নিজের মনের গোপন কুঠিতে যার নাম লুকিয়ে রেখেছিল, সে মানুষটা প্রতি জমে জমে এখন এক আকাশ সম ভালোবাসা। তখনই নিজেকে কন্ট্রোল করতে না পারে কণিকাকে বলতে ছুটে চলে যায়। তবে আফসোস, সেদিন বলতে পারেনি। বলতে না পারার একটাই কারণ ছিল, যেদিন পূর্ব কলেজে আসেনি বেচারা, জ্বর 3 4 দিন ভুগছে, বাড়িতেই ছিল। তারপরে কণিকার সাথে এসে পূর্বের সাথে কণিকারা কখনোই মুখোমুখি কথা হয়নি। সবথেকে বড় কথা, চোখের কথাটা হতে মুখে মুখে কথা বা পূর্বের তরফ থেকে কোনো ভালো লাগার ব্যাপারটা কণিকা কখনোই লক্ষ্য করেনি। তবুও কণিকা হাল ছাড়েনি। বাড়িতে অত্যাচারিত হবার পর কোথাও গিয়ে যেন একটা সুখ সুখ অনুভূতি হলো। ওই অপরিচিত ছেলেটাকে দেখে নিজের মনেতে একটা সুখের আভাস পেত। তবে নিজেকে আর বেশি দিন আটকে রাখতে পারেনি। ভ্যালেন্টাইন ডের সময় প্রপোজ করে দেয় পূর্ব। যদিও অনেকদিন ঝুলিয়ে রেখেছিল উত্তর দিতে, তবু কণিকা হাল ছাড়েনি। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত পূর্বকে বুঝিয়ে দিত কণিকা কতটা ভালোবাসে। পূর্বের কলেজে কণিকারা 2 বোনে পড়তো, কনক এবং কণিকা। বেশি দিন কলেজে আসতে পারছিল না। যদিও কণিকা প্রপোজ করে, সেই দিন কনক নিজের বন্ধুকে দিয়ে লুকিয়ে ভিডিও করে এবং সেই ভিডিও বাড়িতে নিজের বাবা মাকে দেখায়। এরপর শুরু হয় কণিকার উপর অত্যাচার। কলেজ যেতে পারে না, পড়াশোনা বন্ধ করে দেয় কণিকা। তবু বাবার হাতে পায়ে ধরে পড়াশোনাটা যেন চালিয়ে যায়। অনেক কষ্টে রাজি হয়ে পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারবে এই শর্তে। কণিকা তাতেই খুশি। কনক খুব আনন্দ পায় কণিকার কলেজ যাওয়া বন্ধ করতে। মনে মনে পৈশাচিক হাসি, এটাই তো চেয়েছিলে কণিকা যাতে কলেজ যাওয়া বন্ধ করে যায়। কনক আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। পূর্ব স্যার কণিকার দিকে তাকায়। কনকের হিংসা লাগে, কেন যেন সব অ্যাটেনশন কণিকা পাবে। কনক তো এরকম দেখতে, তবে কেন তার দিকে পূর্ব তাকায় না? এই হিংসেতেই কনক প্ল্যান করে। কনক নিজের প্ল্যান সাকসেস করতে নিজের গেট আপটা চেঞ্জ করে, অনেকটা কণিকার মতো থাকার চেষ্টা করে। অন্তত কলেজে নিজের ড্রেস আপটা কণিকার মতো করে। কণিকা প্রথম প্রথম বুঝতে না পারলেও যখন বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে গেছে। কেননা ততদিনে পূর্ব গুলিয়ে ফেলেছে কোনটা কনক আর কোনটা কণিকা। কণিকা খুব একটা নাম ধরে ধরে যদি ডাকতো না কেউ, তেমন কলেজে কণিকা কণা কণা বলতো সবাই। কিন্তু কণিকার মাথায় এই কথাটা আসেনি কখনো। কনক কণিকার জায়গাটা নিয়ে পূর্বের সাথে প্রেমের নাটক করে। কণিকার মনের মধ্যে এটা ধারণা ছিল, ভালোবাসার মানুষ চোখ পলকে দেখলে চিনতে পারবে। 1 দিন 2 দিন যেতে যেতে 3 3টে বছরের সম্পর্ক বেশ ভালোই চলছিল। সিনেমা দেখতে যাওয়া, কফি সবাই বসে আড্ডা দেওয়া, অনেকটাই সম্পর্ক গভীর। কণিকা যখন এত কিছু বুঝতে পারে তখন অনেকটাই লেট হয়ে গেছে। যদিও বুঝতে না পারার কিছুটা কারণ ছিল। কণিকা কলেজে আসে না। কণিকার বাড়িতে এক প্রকার আটকে রাখা হয়েছিল। বাড়ির সমস্ত কাজ কণিকা করত। কণিকা এক এক সময় মনে হতো, আদৌ তারা বাবা মা? কেন নিজের বাবা মা হওয়া সত্ত্বেও তাকে এতটা অবহেলা? কণিকা সহ্য করতো না। বাবা মার কাছে একটাই অজুহাত ছিল, কণিকার জন্য নাকি তাদের ছেলেটা মারা গেছে। কিন্তু কণিকা আজ অবধি এটাই বুঝতে পারল না কী কারণে মারা গেছে। অনেকজন বাড়ির অনেক রকমভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করছে, কিন্তু কেউই সমাধান হয়নি। কেউ মুখ খোলেনি। এত ভালোবাসতো কণিকার ঠাম্মি, সেও মুখ খুলেনি। সবসময় কণিকার মনে হতো এই বাড়িটা যেন না, বাবা মাটাও ওর না। ওরা কি করে হয় যমজ বোন তো? একজন এতটা ভালোবাসে, অপরজন এতটা ঘৃণা। এগুলো সহ্য করে হলেও
মাথায় আর কোনো ছাদ না থাকে এই বাড়িতে থাকতে হয়। আরও কথাটা দুর্বিষহ লাগে গিয়েছিল যখন পূর্বের বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল কনকের জন্য। যখন পূর্ব দেখতে এসেছিল কণিকাকে নিয়ে, কনকে আস্তে আস্তে যখন জানতে পারে কণিকা, পূর্ব এবং কনকের মধ্যে 3টে বছর ধরে প্রেমের সম্পর্ক, তখন কণিকার মাথায় আকাশ ভেঙে পড়ে। একটা সময় প্রচণ্ড কান্না করছিল, প্রচণ্ড কষ্ট সহ্য করে নিজের ভালোবাসার মানুষটিকে দাদা বলে সম্বোধন করেছিল। পূর্ব কণিকাকে নিজের একমাত্র শালী সাহেবা হিসেবে ট্রিট করতো। তখনই বোধহয় পূর্ব আর কণিকার প্রথম কথা, হমু জামাইবাবু হিসেবে। কণিকার ভেতরে যে কষ্টটা এতগুলো দিন ধরে সহ্য করার ক্ষমতা ভগবান দিয়েছিল সেটাই এনাম ছিল যতদিন না কনকের বিয়ে। চোখের সামনে নিজের প্রেমিক পুরুষকে যখন অন্য কারো হাত ধরে বিয়ের শপিং করতে ঘুরতে যেত, এত কিছু যখন সহ্য করার পরেও এই বাড়িতে কষ্টের পর দিন পার করা অসহনীয় হয়ে গেল। এসব কিছু সহ্য করে কণিকা বুঝি দিনকে দিন ডিপ্রেশনের মাত্রাটা বাড়া শুরু করছিল। এমন সময় একমাত্র সম্বল ঠাম্মি, সেও সঙ্গ ছেড়ে দিল। সেও মাঝ রাস্তায় কণিকাকে ছেড়ে ওপারে পাড়ি দিলেন। তখন একেবারে কণিকা ভেঙে চুরে গিয়েছিল, যেন মনে হয়েছিল তার আর কিছুই হারানো নেই। সবটা ছিল, সব কিছু এলোমেলো, জীবনটাই যেন এলোমেলো। ছোটবেলায় গল্প শুনছিল দুঃখী রানী সুখী রানীর গল্প। আজ বুঝি নিজেই প্রত্যক্ষ প্রমাণ, নিজের জীবনটা পাচ্ছে। জীবনের কোনো সিনেমা নাই, না হলে কণিকার জীবনটা যেন সিনেমাতেই পরিণত হয়ে গেল। ছোটবেলা থেকে একটার পর একটা ঘটনা যেন লেগে আছে। ভালো কিছু আসবে বই কি, জীবন খারাপ কিছু সম্মুখীন বারবার হতে হয়। যখন নিজেই নিজেকে বারবার দোষ দিতে চলেছে, এমন সময় নিজের শারীরিক সমস্যার সম্মুখীন হয়। একদিন হঠাৎ করে পেটে যন্ত্রণা, এতটাই যন্ত্রণা সহ্য করার মাত্রা যে থাকতে না পারে কণিকার বাবা মা হাসপাতালে ভর্তি করে। জানতে পারে পলিস্টিক ওভারি, দুটো ওভারি সিস্টে ভর্তি, অপারেশন করতে হবে। আর যদি অপারেশন করা না হয় তাহলে মেডিসিন খেয়ে খেয়ে যেতে হবে। কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব কম। যদিও দেশের নিয়ে যাওয়া হয় তাও কিছুটা আশা। ডাক্তারবাবু এও বলেন এই সমস্যা প্রতিটি মেয়ের আছে, 90% মেয়ের প্রবলেম। এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। কিন্তু কণিকার সিচুয়েশন একটু আলাদা। জ্বরেতে কিছুটা কমপ্লিকেশন আছে, সেটার কারণে এই প্রবলেমটা অনেকটা ঝুঁকিপূর্ণ। কণিকার বাবা মা কণিকার অপারেশন করাতে রাজি হলে কণিকা রাজি নয়। সে তো নিজের জীবনে সবটা নিয়ে মানিয়ে নিয়েছে। ভবিষ্যতে আর বিয়ে করবে না মনে মনে ঠিক করেছে। যাই হোক, সে কেন নিজের পায়ে দাঁড়াতে হবে, সেই ভাবনা চিন্তা রেখে ওষুধ খাবার সিদ্ধান্ত নিয়েছে। এমন সময় কণিকার সাথে খুব ভালো সখ্যতা তৈরি হয় জিশান। জিশান কণিকার বাবার বন্ধু ছিল। সেই সূত্র ধরে প্রায় বাড়িতে আসা যাওয়া। আর সেখান থেকে কণিকার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক। কণিকা মানে জিশান আর সম্পর্ক বন্ধুত্ব ছাড়া আর কিছু না। কণিকার কাছে একটা ভালো বন্ধু। কণিকা নিজের পার্সোনাল লাইফ কারোর সাথে কখনো শেয়ার করেনি, সেটা যতই কাছের বন্ধু হোক না কেন। একমাত্র আর্মিন ছাড়া খুব একটা সখ্যতা এই ব্যাপারে ছিল না। তেমনি জিশানের সাথে অতটা বন্ধুত্ব দেখে কনক পূর্বে মাথায় সব সময় এটা ঢুকিয়ে এসেছে কণিকা আর দিশান দুজনের সাথে রিলেশনশিপে। সেই সূত্রপাতে কণিকার সাথে প্রেম আলাপ, একটা মন গড়া কাহিনী কনক কণিকাকে নিয়ে পূর্বের মাথায় ঢুকিয়ে দিয়েছিল, যেটা কণিকা জানতে পেরেছিল। তখন এটা নিয়ে আর কোনো রিয়েক্ট করেনি। কেন কণিকার জীবনে এমন অনেক কিছু হয়ে গেছে যার আগে সেসব নিয়ে তার মাথা ব্যথা কোনো কালীনই থাকার কথা নেই, নীরবে মেনে নিয়েছিল। আর জিশান শিখিয়ে দিয়েছিল যতদিন না কনকের বিয়ে হয় ততদিন যেন এইভাবে সম্পর্কটা চালিয়ে যায়, যাতে বাইরের মানুষ মনে করে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু ওই বিধিমাম কণিকার জীবনে যে অন্যটা আসার কথা ছিল। আগে এত কিছু কণিকা সহ্য করে এসেছে, এখন আর বুঝি কাউকে মানানোর বা কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা হয়েছে। এত কিছু কী করে সামলাবে? এই ছোট্ট মেয়েটার বয়স তো বেশি নেই। কী করবে সবটা ঠিক মতো, একদম আগের মতো বর্তমান। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। কণিকা সবটা ঠিক করতে হবে। তোর কি ডায়েরিটা ওই পূর্ব স্যারের হাতে পড়ছিল? মনে মনে হয় পড়ছিল। তাহলে ওই সর্বনাশ যে তুই প্রতিদিন ডায়েরি লিখতে, ডায়েরি লিখে লিখে নিজের ঘটে যাওয়া জীবনে সমস্ত কথাটাই বোধহয় লিখেছিস। এতটুকু পড়েছে পূর্বদা মনে হয়। আমি কিছু জানি না রে আরমিন, আমি কিচ্ছু জানি না। আমার বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা। বুঝতে পারছিস আমার নিজের কাছে মানুষগুলো আমার কতটা খারাপ চায়? আমার আর বলতে পারে না কণিকা, গলার কথা আটকে আসছে, বড্ড কান্না পাচ্ছে। নিজেকে এতটা অসহনীয় লাগছে, ভাষায় বলে প্রকাশ করা যায় না। চুপ করে আছিস তো?
আমি সবসময় তোর পাশে আছি কণিকা। তুই পূর্ব স্যারের খোঁজ করে কোথায় থাকতে পারে? আমাকে একটা বাইরে যাওয়ার টিকিট কেটে দিবে আমনিন? বাইরে কোথায় যাবি তুই? কি বলতে চাইছিস? আমি সব ছেড়ে চলে যাব, সব ছেড়ে। আমার সাথে পূর্বের জীবনে এভাবে না হোক। আমি বাচ্চা দিতে পারব না আরমিন। তুই চিন্তা কর, সবটা যদি ঠিক হয়েও যায়, আমি যে তার কাছে পরবর্তীতে বোঝার স্বরূপ স্ত্রী থাকব, তাকে যে বাবা হওয়ার অনুভূতিটা দিতে পারব না, তাহলে সম্পর্কটা টিকিয়ে রেখে লাভ কী? বলতে পারিস? অনেকক্ষণ ধরে ফোনটা বেজেই চলছে, কিন্তু ফোনের ধরার অপর পাশে ব্যক্তিটির কোনো ইচ্ছা নেই। তা সত্ত্বেও বারবার সে অস্থির হয়ে ফোন দিচ্ছে। অনেকটা বিরক্ত হয়ে ফোনটা ধরে। কনক, হ্যালো জিশান, এনি প্রবলেম? জিশান, কেন করলে কনক? আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি তোমার বোনের... স্টপ জিশান, এসব বলার জন্য নিশ্চয়ই আমাকে ফোন করনি। আমাকে নিশ্চয়ই কংগ্রাচুলেশন বলতে ফোন করছো। আরে, তোমার তো এখন রাস্তা ক্লিয়ার, তুমি অনাসে... ছি কনক, ছি, আমি ভাবতে পারিনি তুমি এতটা নিচ। তোমার ন্যূনতম লজ্জা হচ্ছে না? তুমি যে তোমার বোনের সংসারটা ভাঙতে বসেছো, এটা ভুল বলে। ভাঙতে বসিনি, ভেঙে ফেলেছি বলে আমার লজ্জা করছে। আমি তোমার কথা কেন শুনতে গেলাম? লজ্জা হওয়ারই কথা। তোমার রাস্তা তো ক্লিয়ার। তোমার ভালোবাসার মানুষটাকে পুরোপুরি তোমার করে পেতে পারবে। জিশান, স্টপ ইট। অনেক বলে ফেলেছো, আর নয়। আমরা যাদেরকে ভালোবাসি না তাদেরকে না পেয়ে তাদের সুখেতে সুখী হতে পারাটাই ভালোবাসা। অন্তত সেই শিক্ষা আমার বাড়ি থেকে আমাকে দিয়েছে। কিন্তু তুমি কি করলে? তুমি তোমার বোনের পেছনে হাত ধুয়ে লেগে পড়ছো। নিজে তো সংসারটা করছো ভালো করে, ওরটা কেন ভাঙতে উঠে পড়ে লেগেছো? আমি না হয় নাই পেলাম, তুমি নিশ্চয় আমার জন্য তোমার বোনের সংসারটা ভাঙনি। এর পেছনে নিশ্চয় তোমার কোনো বড় কারণ আছে। আমাকে জ্ঞান দিও না। এই জ্ঞান আর আমি নিতে পারছি। উফ, আমি টায়ার্ড। কত দিকে সামলাবো? একদিকে বাবার সম্পত্তি নাকি, একদিকে সমস্ত উটকো ঝামেলা। ও, তার মানে তোমার বাবার সম্পত্তি বুঝি ভাগাভাগি হতে চলছে কোনো? সেই কারণে এত কেচ্ছা। আর তুমি না প্রেগনেন্ট? এই সময় তো ভালো চিন্তা ধারণা আনতে লাগে, ভালোভাবে চলতে লাগে, সবার সাথে ভালো ব্যবহার করতে লাগে। নয়তো তোমার পেটের বাচ্চা কি শিখবে? সেও তো তোমার মতো কুটকা ছেলে শিখবে, বদ বুদ্ধি শিখবে। চুপ করো। আমার দিকে আঙুল তোলার আগে ১০ বার ভাববে। বেশ করছি, আমি ওর সংসার ভেঙেছি। কিছুতেই ওকে আমি সুখী হতে দেবো না, কিছুতেই না। ছোট থেকে আমার চোখের বিষ। আমাদের দুজনকে দেখতে এক হলো, সবসময় অবহেলা পেয়েছে। এটা আমার কাছে খুব আনন্দের। কিন্তু ও ঠাম্মির প্রিয় ছিল, ওকে সে প্রচুর ভাসত। জিশান, তুমি ভুলে যাচ্ছ কেন তোমাকে যে তোমার বাবা মা প্রচণ্ড ভালোবাসে? তার বেলা ভালোবাসতো, কিন্তু তবুও আমার সবার ভালোবাসা লাগতো। ও সবার কাছে গুড গার্ল হয়ে থাকার চেষ্টা করতো। কলেজেও তাই। পড়াশোনাতে একটু ভালো ছিল বলে সবসময় নিজের একটা দেমাক দেখে চলতো। এমন দিয়েছি না দেমাক ভেঙে সংসার করবে ওরা? সংসার করা হবে না। যা পূর্বের কানে বিষ ঢেলেছে, উফ, এই জন্মে আর পূর্বকে পাওয়া হবে না। আর তাছাড়া শুধু পূর্ব নয়, আরেকজনও আমার সাথে আছে যে চায় না ওই বাড়িতে কণিকা থাকুক। সে উম, সেই মানুষটার নাম শুনি আমাকে এত বোকা মনে হয় জিশান? তুমি আমাকে জিজ্ঞাসা করবে আর আমি হাসতে হাসতে নামটা বলে দেবো? মোটেও নয়। অত ভালো মানুষ আমি নেই। সে তো বোঝাই যাচ্ছে তোমার ব্যবহারে যে তুমি কতটা ভালো মানুষ। বয়সে তোমার বড় হয়ে অথচ ডাকছো আমার নাম ধরে। এই না তোমার অধঃপতন? মুখটা তোমার হাজবেন্ড কি জানে যে তুমি এত এত প্ল্যান বানাচ্ছো? জানে না। জানবে কি করে? তাকে জানালে বলবে। তাহলে সেই শুভ কাজটা আমি করব, রায়হানকে আমি জানিয়ে দিই লোকের সংসার ভাঙছো, তোমারটা আমি ভাঙি। কি মনে করো আমি কি প্ল্যান এমনি এমনি করছি? তোমার কাছে কোনো প্রমাণ নেই? কথাটা বলে কলটা কেটে দেয়। আসলে জিশান ফোনটা রাখার পর ভাবতে পারে নেই কোনো কল রেকর্ডিং। কি করে ভাঙবে? কিন্তু ওর একদিন ভালোবেসে কণিকাকে কষ্ট রয়েছে, সেটা সহ্য হচ্ছে না। কি করে সহ্য হবে নিজের ভালোবাসা মানুষটা ওভাবে দেখে? পূর্বকে ছাড়া এই বাড়ির কেউ সেরকম পাত্তা দিচ্ছে না কণিকাকে। এক প্রকার এক ঘরে করে রেখেছে, কেউ দেখতে পাচ্ছে না। কণিকারও আর সহ্য হচ্ছে না। আজ সকালে রীতা দেবী কণিকাকে ডেকে সে নিজের ঘরে। কণিকা, ঠাম্মি আমাকে ডেকেছ? রীতা দেবী বিছানায় শুয়ে ছিলেন। কণিকাকে আসতে দেখে ধীরে ধীরে উঠে বসলেন। অনন্যাকে বলে, তুই ঘর থেকে যা, যাবার সময় দরজাটা বাইরে থেকে পিছিয়ে দিস। আমার কিছু কথা আছে কণিকার সাথে। অনন্যা চলে যায়। আমার পাশে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। কণিকা ধীর পায়ে রীতা দেবীর পাশে গিয়ে বসে। বলো কণিকা, পূর্বকে ফোন করছিলে? কণিকা দৃষ্টি এড়ায়নি। বলবে সত্যি সে ফোন করেনি, মিথ্যে বলার কোনো প্রশ্ন আসে না। তাই কণিকা সহমত পোষণ করে। আমি ফোন করিনি। বাহ, ফোন করিসনি, খুব ভালো কথা। ছেলেটা কি খেলো, কোথায় গেল, কি করেছে, আদৌ বেঁচে আছে কি না, সেগুলো জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলি না?
আমার জিজ্ঞাসা করা না করায় কিছু যায় আসে না ঠাম্মি। তোমার তো আছো তার জন্য, তোমার দাদু ভাইয়ের জন্য অনেক কথা শিখেছিস না? অবশ্য তোর মুখে আমি খুলিয়েছি, তাই আজ আমার মুখের উপর কথা বলছিস। তোদের মতো মেয়েরা, ব্যাস ঠাম্মি অনেক হয়েছে, আর কিছু না প্লিজ। আমার নিজেরই মেন্টাল সিচুয়েশন ঠিক নেই। হয়তো তোমাকে আমি এমন কিছু বলে ফেলবো আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আসলে আমি ক্লান্ত, আমি জানি আমি খুব খারাপ, আমি একদম ভালো নেই। আমার মতো মেয়েরা এরকমই হয়। আমি নিজেদেরকে মানিয়ে নিয়েছি, তোমাদের এত প্রবলেম আমি আর মেনে নিতে পারবো না। তবে তোমার দাদু ভাইকে বলো সে যেন ভালো থেকে সুস্থ থেকে সেখানে আছে যেখানে ভালো থেকে। আর এটাকেও জিজ্ঞাসা করো সেখানে কি তারা মানসিক শান্তি আছে, আশা করি। এখানে তো আর কণিকা নামক অপয়া নেই। কণিকা, একটু চিৎকার করে বলে রীতা দেবী। এত চিন্তা করো না গো, তোমার দাদুভাই আমার কারণে গেছে। আমি এ বাড়ি থেকে চলে গেলে তোমার দাদুভাই ঠিকই চলে আসবে, দেখে নিও। রীতা দেবী কণিকার উপর প্রচণ্ড রেগে যায়। যাও, একটু রাগ ঠান্ডা হয়েছিল, তাও কণিকা পূর্বকে একবার ফোন না করে একেবারে রেগে গেছেন। তাই রেগে বলেন, যা তো যা, তোর মতো মেয়ে অনেক দেখেছি, আসলে ভুল ছিলাম আমি তোর মতো মেয়েকে এতদিন পাত্তা দিয়ে। কণিকা টলমলে পায়ে রীতা দেবীর পা ছুঁয়ে প্রণাম করে বলে, ভগবানের কাছে প্রার্থনা করো কালকে সকালটা যেন নতুন হয়, আমার মতো অপয়া মুখপুরি মেয়েটার মুখ যেন দেখতে না হয়, মেয়েটার ছায়া যেন এই বাড়িতে না পড়ে। কথাটা বলে ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। কোনো রকমে একটা টিকিট জোগাড় করতে পেরেছিস আরমিন? তুই মাথা ঠান্ডা কর, এরকম হাইপার হোস না। কোনো কথা বলিস না তো। তুই টিকিটের ব্যবস্থা কর, আর নয়তো অন্য কোনো জায়গায় আমার থাকার ব্যবস্থা কর, এখানে আমার দম বন্ধ আছে। তুই বুঝতে পারছিস? চিৎকার করে বলে কণিকা, আমি তো মোটেও এটাই বুঝতে পারছি না তুই কোথায় যেতে চাইছিস। তাছাড়া আমি অনেক দূরে যেতে চাইছি, এ দেশে আর নয়, অন্য দেশে। তবে এখন সেটা সম্ভব নয়, কেননা আমার ভিসা পাসপোর্ট করতে অনেক টাইম লাগবে। তার আগে অন্য কোথাও যেতে চাই যেখানে আমি মানসিক শান্তি পাবো, সেখানে একটা সমস্ত মানুষের কথা আমাকে টর্চার করতে পারবে না। তুই এক কাজ কর, তুই আমাদের বাড়ি চলে আয়। আমাকে সিম্প্যাথি দেখাচ্ছিস? কে চায় তোর সিম্প্যাথি? আমি চাই না, আমি তোদের কোনো সহানুভূতি চাই। কি বাজে বকছিস, মাথা ঠান্ডা কর প্লিজ। তুই এমন হয়েছে তুই এরকম রিয়েক্ট হচ্ছিস, সত্যি আমি বুঝতে পারছি না। সত্যি আমি বুঝতে পারছি না তুই আর্মিন। আমি যাকে ভালোবাসলাম এই মানুষটা অন্য একজনকে ভালোবাসলো, যদিও ভুলবশত তার সাথে বিয়ে হয়েছিল, কিন্তু সে আমাকে ভুল বুঝে অন্য কোথাও পাড়ি দিল। তুই জানিস সে কোথায় গেছে? তুই তো বলেছিস শিলিগুড়িতে। শিলিগুড়িতে না, না সে শিলিগুড়িতে নেই, সে ইউএসএ গেছে। তুই জানিস সে এখানে নেই, এই দেশেতে নেই। যেদিন আমার বিয়ে হয়েছিল উনি সেই সময় ভিসা পাসপোর্ট করে আবার নতুন করে বানাতে দিয়েছিল। সে ইউএসএতে গেছে, তুই ভাবতে পারছিস আরমিন? কিন্তু ওখানে কেন? একটা ভালো চাকরি পেয়েছে উনি, চান্স পেয়েছে প্রফেসরের, সেই অফার লুটে নিয়েছে। তোকে এই কথাটা কে বলল? আমার ভালো লাগছে না। আমাকে এত এত প্রশ্ন করছিস কেন? আমি আর জবাব দিতে পারছি না। আমি ক্লান্ত, তোকে বোঝাতে পারছি না। কেন বুঝতে চাইছিস না বলতো? কেউ আমাকে বোঝে না। আমি শালা জন্মের ভুল করেছি। মাথা ঠান্ডা কর, আস্তে আস্তে শ্বাস নে। তোর শ্বাসকষ্ট হচ্ছে, ধীরে ধীরে শ্বাস নে। কি হবে? কি করে জানলি তুই সেটা বল। কি করে? আবার ঠাম্মির ঘরেতে আজকে আমাকে ডেকেছিল, সেখানে গিয়ে কথাটা বলতে বলতে কণিকা কেঁদে দেয়। কণিকা কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। এতটা কষ্ট হচ্ছে যে কথাটা পর্যন্ত মুখ থেকে বের হচ্ছে না। জল খা, আস্তে আস্তে নিঃশ্বাস নেব। আমি আছি তোর পাশে বান্ধবী, আমি সব সময় থাকবো তোর পাশে। তোর কিচ্ছু হতে হবে না, তুই চিন্তা করিস না। শোন, তুই কাল সকালে আমার বাড়িতে চলে আয়। তুই ওখানে কদিন থাকবি, তারপরে তো আমি তোর বাইরে যাওয়ার ব্যবস্থা করব। কিন্তু অত টাকা, ঠাম্মি দেওয়া সব গহনা ছিল সব বিক্রি করে সেই টাকাটা আমার একটাই অ্যামাউন্ট। আশা করি আমার বাইরে গিয়ে ওখানে খরচা বাবদ অনেক দিন পার হয়ে যাবে। আর তাছাড়া আমি ওখানে পিসিমণির কাছে যাব। পিসিমণি ফোন করেছিল, পিসিমণির বড় ছেলে আবির দাদা আমাকে পরামর্শ দিয়েছে ওখানে যাওয়ার। তারপর সবটাই ব্যবস্থা ওরা করবে। সে না হয় ঠিক আছে, কিন্তু ওখানে কোন জায়গাটা? কাল বলি দেওয়ালেরও কান আছে। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট কর, কাল দেখা হবে। আর শোন, রাতটুকু সাবধানে থাকিস। সর্বহারা কি আর কোনো কিছু হারানোর ভয় থাকে? তাই তো নির্দ্বিধায় নিজের ট্রলি গোছাচ্ছে। যেরকম জামা কাপড় এনেছিল সেই রকমই আছে, একটাও বোধহয় কাবাডে যায়নি। যাবেই বা কী করে? যার সাথে বিয়ে হয়েছিল সে কখনোই কণিকাকে নিজের স্ত্রী হিসেবে মানেনি। তাচ্ছিল্য করে কণিকাকে নিজের উপরে নিজে বলেছিল, শালি এমন ভাগ্য করে জন্মেছিল কণিকা, তুই না পেলি বাবা মার আদর, না পেলি স্বামীর ভালোবাসা। কণিকা ট্রলি গুছিয়ে ট্রলিকে বিছানার পাশে রাখতে দরজায় ঠক ঠক আওয়াজ হয়।
দরজা খুলতে সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে একটু অবাক হয় না। অনিতা দেবী হাসি মুখে ঘরে ঢুকুন। কণিকা দেখে বলল, বাহ, যাবার ব্যবস্থা করছো বুঝি? এতদিনে শান্তি লাগছে। আমার ছেলেটা জানো তো খুব একটা ভালো কাজ করছে, তোমাদের জন্য ডিভোর্স পেপার পাঠিয়েছে। ডিভোর্সের কথাটা শোনা মাত্র কণিকা আটকে ওঠে, কিন্তু কণিকা নিজেকে মনে মনে শাসায়, এই অপদার্থ মহিলার সামনে কখনোই চোখের জল ফেলবে না। নিজেকে স্ট্রং করে উত্তর দেয়, শাশু আম্মু, আপনি কি আপনার ছেলের প্রক্সি হিসেবে আমাকে ডিভোর্স পেপার দিতে এসেছেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মুখ সামলে কথা বলো। তোর এই মুখ আমি টেনে ছিড়ব। গায়ে হাত দিয়ে দেখুন, তারপরটা আমি দেখে নেব। এই যে শুনুন, আপনার ছেলেকে বলে দিবেন বাড়ি থেকে ময়লা চলে যাচ্ছে, তবে হ্যাঁ, ঘরটা যেন গোবর ছিটা দিয়ে পরিষ্কার করেন। না মানে নোংরা চলে যাচ্ছে তো, এবার উনি আসতে পারেন। ছেলে আমার এখন আসবে না তো, ছেলে আমার উম, উম, বিদেশে দিব্যি ভালো মানের একটা চাকরি পেয়েছে। কিন্তু দেখো, বাপের এত টাকা থাকতে যেই ছেলে কিনা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করছে, করুক না, তোমার থেকে তো দূরে গেছে, এটাই অনেক। এই শোনো, ডিভোর্স পেপার দিয়ে গেলাম, সাইন করে রেখে দিও, ঠিক আছে? কথাটা তুললে অনিকা দেবী ঘর থেকে চলিয়ে যান। অনিকা হাসে, জোরে জোরে প্রচণ্ড হাসে, যেন পাগল উন্মাদ হয়ে গেছে মেয়েটা। হবে নাইবে কেন? বিয়েটা একটা ছেলে খেলা ভেবে রেখেছে। আফসোস এতটুকু বুঝলো না কণিকা কতটা স্ট্রং। সহজে ভেঙে ফেলা যায় না, বরঞ্চ যে ভাঙতে আসে সে ভেঙে চুরমার হয়ে যায়। কাল সকাল ছিল কণিকার জন্য নতুন সকাল, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার দিন। না কোনো কষ্ট, না কোনো দুঃখ। হাসি মুখে ওই ঘর থেকে বাড়ি ত্যাগ করো, অবশ্য সবার থেকে ওঠার আঘাত। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কাজ করেছে, ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুচি কুচি করে টেবিলের উপর রেখে যায়, আর সাথে ছোট্ট একটা চিঠি। শাশুড়ি আম্মু, ফিরবো তো একদিন, আর এর হিসাব খুব ভালো করে নেব। অপেক্ষা করেন সেই দিন, যেদিন ফিরবো আর আপনাদের পরিণতি রাস্তায় এনে ছাড়বো। খালি দেখতে থাকুন, পরবর্তী দিনগুলো ভালো গেল। কিছুদিন পর খারাপ দিনের সূচনা শুরু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সমাপ্ত। অভ্যেস তুমি সিজন 1-এর শেষ পর্ব। যদি এরপরে কন্টিনিউ দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি তাহলে পরবর্তী পার্টগুলো দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে। অভ্যেস তুই সিজন 1।